যখন আর কোনো গ্যাজেট ব্যবহার করার মতো থাকে না, তখন ব্রলারের নিচে থাকা গ্যাজেটের আইকনটা আসলে অদৃশ্য হয়ে যায়। এটা এমন একটা তথ্য যা একটা ম্যাচে পুরো পার্থক্য গড়ে দিতে পারে। তাই খেয়াল রাখুন কে এখনও গ্যাজেট ব্যবহার করতে পারবে আর কে আর পারবে না। এছাড়াও যদি আপনি কোনো ফ্যামিলিয়ার বা টাওয়ার স্পন করিয়ে থাকেন যেটা এখন এতটাই দূরে যে আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি আসলে গ্যাজেটের বাটনে চাপ দিয়ে দেখতে পারেন সেটা এখনও বেঁচে আছে কিনা। যদি আপনার ফ্যামিলিয়ার ধ্বংস হয়ে যায়, তাহলে সেখানে দেখাবে যে গ্যাজেট অ্যাক্টিভেট করতে হলে আপনার সেটা দরকার। কিন্তু যদি সেটা এখনও বেঁচে থাকে, তাহলে দেখাবে যে আপনি সেটা অ্যাক্টিভেট করার জন্য অনেক দূরে আছেন। অবশ্যই এটা শুধু তখনই কাজ করবে যখন গ্যাজেটের কোনো প্রভাব থাকে আপনি যা যাচাই করছেন তার উপর। টিপস নম্বর 3, গেমে কিছু গ্যাজেট আছে যেগুলো সীমিত পরিসর রয়েছে। আর যদি আপনি গ্যাজেটের বাটন চেপে ধরে রাখেন, তাহলে সেটা আপনাকে ওই গ্যাজেটের পরিসর দেখাবে। আপনি যদি শুধু পরিসর দেখতে চান, গ্যাজেট অ্যাক্টিভেট না করেই, তাহলে শুধু আপনার আঙুলটা বাটনের বাইরে টেনে ছেড়ে দিন। টিপস নম্বর 4, 3v3 মোডগুলো সাধারণত 3টা লেনে সবচেয়ে ভালো খেলা হয়, বাম, মাঝখান আর ডান। সাধারণত প্রতিটা লেনে একজন ব্রলার খেলাই ভালো, কারণ এতে প্রতিপক্ষের জন্য আপনাকে আঘাত করা কঠিন হয় এবং যদি শত্রু দল একসাথে জড়ো হয়, তাহলে আপনাদের একটা বাড়তি সুবিধা দেয়। আসলে যদি 3 জন কাছাকাছি থাকে, তাহলে তাদের আঘাত করা অনেক সহজ, কিন্তু যদি সবাই আলাদা থাকে এবং আপনি মিস করেন, তাহলে আপনার শট আর কোনো টার্গেটে লাগার কোনো সুযোগই থাকে না। এখন আপনি যদি বাম বা ডান লেনে খেলেন, তাহলে আপনি চেষ্টা করতে পারেন ম্যাপের প্রান্তে নিয়ন্ত্রণ নিয়ে শত্রুদের মাঝখানে জড়ো হতে বাধ্য করতে। এর জন্য আপনাকে শুধু শত্রু আর ম্যাপের প্রান্তের মাঝখানে অবস্থান নিতে হবে। অবশ্যই যদি আপনি বাম বা ডান লেনে খেলেন, আপনাকে খেয়াল রাখতে হবে যেন দেয়ালের সাথে আটকে না যান। কিন্তু যদি আপনি শত্রুর গুলি ভালোভাবে এড়াতে পারেন, তাহলে আপনি শত্রুদের উপর চাপ সৃষ্টি করবেন যাতে তারা ম্যাপের মাঝখানে চলে আসে, যা তাদের একসাথে জড়ো হতে বাধ্য করে। একইভাবে আপনাকে সবসময় শত্রু ব্রলারদের ঘিরে ফেলার চেষ্টা করতে হবে, বিশেষ করে 3 বনাম 3 মোডে। একজন ব্রলারকে ঘিরে ফেলা মানে হচ্ছে 2 জন টিমমেট ভিন্ন ভিন্ন দিক থেকে একজন শত্রুকে আক্রমণ করছে, এতে সে আঘাত এড়াতে পারে না। তাই এমনকি আপনি যদি কাউকে একা একা মোকাবিলা করেন, তবুও খেয়াল রাখুন যদি এমন কোনো সুযোগ আসে যেখানে আপনি অন্য কোনো শত্রুর উপর গুলি করতে পারেন, যাতে আপনার টিমমেটদের তাদের নিজস্ব দ্বন্দ্ব জিততে সাহায্য হয়। এখন আরেকটা টিপস হচ্ছে ইচ্ছাকৃতভাবে গুলি করা। অবশেষে ইচ্ছাকৃতভাবে আপনার শট মিস করবেন না। কিন্তু যদি আপনি কোনো শট মিস করেন, আপনি সেটা ব্যবহার করে শত্রুর উপর চাপ সৃষ্টি করতে পারেন এবং তাকে সেখানে যেতে বাধ্য করতে পারেন যেখানে আপনি চান সে যাক। কখনো কখনো কিছু খেলোয়াড়কে আসলেই খুব কঠিন লাগে হিট করা। যদি তারা আপনার গুলি এড়াতে খুব দক্ষ হয়, তাহলে প্রতিবার তাদের প্রতিটি মুভমেন্ট অনুমান করার চেষ্টা করার বদলে একই পাশে লক্ষ্য করে গুলি চালিয়ে যান, এতে শেষ পর্যন্ত তারা আপনার টিমমেটদের দিকে ঠেলে যাবে। অষ্টম পরামর্শ হলো ম্যাচ চলাকালীন যে কোনো সময় লেন পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা। আর যদি এমন কোনো ব্রলার আপনার লেনে থাকে যে আপনারটা কাউন্টার করে, তাহলে আপনার টিমমেটের সঙ্গে জায়গা বদলানো সত্যিই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, আপনি আপনার লেনে ভালো খেললেও আপনার টিমমেট তার লেনে কেমন করছে তার উপর ভিত্তি করে লেন পরিবর্তন করাটা অনেক সময় বুদ্ধিমানের কাজ হতে পারে, কারণ সে নিজেও কোনো কাউন্টারের মুখোমুখি হয়ে সমস্যায় পড়তে পারে। এখন হিভস ছাড়া অন্য ব্রলাররা অবশ্যই পানির উপর থাকতে পারে না, তবে কিছু ব্রলার আছে যারা পানির উপর দিয়ে লাফ দিতে বা গড়াতে পারে। আর এই ব্রলারদের জন্য আপনি আসলে একটু বাড়তি দূরত্ব যোগ করতে পারেন যদি আপনি আক্রমণের শেষটা পুকুরের মাঝামাঝি দিকে লক্ষ্য করেন। এটা এলপ্রাইমো বা ড্যারিলের মতো ব্রলারদের জন্য দারুণ কাজ করে, কারণ যদি আক্রমণটা পুকুরের কিনারার খুব কাছে গিয়ে পড়ে, তাহলে ব্রলারটা বাধ্য হয়ে পুকুরের বাইরে গিয়ে নামবে। এটা সবসময় খুব সুবিধাজনক নাও হতে পারে, তবে কিছু কিছু পরিস্থিতিতে এটা বেশ কাজে লাগতে পারে। অবশ্যই গেমটিতে অনেক ব্রলার আছে যাদের সাধারণ আক্রমণ, যেমন বেল, জেসি বা নিথা, যারা 1 বা 2টা প্রজেক্টাইল ছোড়ে। যখন আপনি খুব ভালো খেলোয়াড়দের মুখোমুখি হতে শুরু করবেন, তখন এই ধরনের ব্রলারদের আক্রমণের ড্যামেজের মান মুখস্থ থাকাটা অত্যন্ত উপকারী। আপনি নিজে এই ব্রলারগুলো ব্যবহার করুন বা তাদের বিপক্ষে খেলুন। সবসময় জানা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি 3টি শটে বাদ পড়ার ঝুঁকিতে আছেন কিনা, কারণ বেশিরভাগ ব্রলার মাত্র 3টি গুলিতেই তাদের সব ড্যামেজ একসাথে দিতে পারে। আপনি যদি সবগুলো মুখস্থ করতে নাও চান, অন্তত খেলা শুরুতে তারা আপনাকে কতটা ড্যামেজ দিচ্ছে সেটা খেয়াল করুন, যাতে অন্তত ম্যাচ চলাকালীন সেটা মনে রাখতে পারেন। টিপস নম্বর 11, যদি আপনি না জানেন শত্রুরা কোথায় ছিল, তাহলে সবসময় ঝোপগুলো পরীক্ষা করুন। এই টিপসটা অনেকের কাছেই স্বাভাবিক মনে হতে পারে এবং আমি আগেও বলেছি, কিন্তু আমি এখনো অবাক হই যখন দেখি কতবার খেলোয়াড়রা ঝোপে ঢুকে পড়ে শুধু এই বিশ্বাসে যে সেখানে কোনো শত্রু নেই, আর তারপরই সঙ্গে সঙ্গে মারা যায়। আমার অভিজ্ঞতায় ঝোপগুলো কেবল তখনই নিরাপদ যখন আপনি জানেন প্রতিপক্ষে 3 জন ব্রলার কোথায় আছে। অভিজ্ঞ খেলোয়াড়রা আক্রমণ এড়াতে খুবই দক্ষ, এমনকি তারা ঝোপের ভেতর লুকিয়ে থেকেও এটা করতে পারে এবং তারা সত্যিই প্রতিপক্ষের মনস্তত্ত্ব নিয়ে খেলতে পারে। এবার চলুন কিছু নির্দিষ্ট গেম মোডের জন্য কিছু বিশেষ টিপস নিয়ে আলোচনা করি। নকআউটে আপনি যখনই কোনো শত্রুকে পরাজিত করেন, তখন সঙ্গে সঙ্গে বাকি প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ার চেয়ে বরং সুস্থ হয়ে ওঠা এবং দলবদ্ধ হওয়া ভালো। 3 বনাম 2 যে কোনো গেম মোডেই বিশাল এক সুবিধা, কিন্তু নকআউটে এটা বিশেষভাবে কার্যকর।
যদি আপনি আপনার টিমমেটদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তাহলে এই সুবিধা হারিয়ে যাবে এবং তখন সেটা একেবারে এক বনাম একের মতো হয়ে যাবে। আপনি অবশ্যই চাইবেন না যে আপনার টিমমেটদের গায়ে গায়ে লেগে থাকুন, তবে এতটা কাছাকাছি থাকতে হবে যাতে শত্রুরা আপনাকে সহজে সরিয়ে ফেলতে না পারে, আর তার জন্য তাদেরও মূল্য দিতে হয়। নকআউটে ধোয়া আসা পর্যন্ত অপেক্ষা করতে ভয় পাবেন না, কারণ সেটাই রাউন্ড জেতার উপায় হতে পারে। আমি অনেক খেলোয়াড়কে দেখি ধৈর্য হারিয়ে ফেলে, এমনকি যখন প্রতিপক্ষের দলের রেঞ্জের সুবিধা থাকে তখন। যদি শত্রু দলের কাছে সুবিধা এবং বেশি রেঞ্জ থাকে তাহলে কভার নিয়ে থাকুন যতক্ষণ না ধোয়া সবাইকে কাছাকাছি আসতে বাধ্য করে। এবং যদিও এটা বিরক্তিকর, ধৈর্য না ধরার কারণে হারার চেয়ে এটা অনেক ভালো। এখন হট জোনে ভালো ডিফেন্স খেলাই একমাত্র উপায় ফিরে আসার, বিশেষ করে যেসব ম্যাপে একাধিক জোন আছে। যদি প্রতিপক্ষ শুরুতেই সুবিধা নিয়ে নেয় তাহলে একটা জোন কন্ট্রোল করলেও কোনো লাভ নেই যদি আপনি তাদের অন্য জোনে ঢুকতে না আটকাতে পারেন। তাই আপনার উচিত অগ্রাধিকার দেয়া যাতে শত্রুরা এমন কোনো জোনে ঢুকতে না পারে যেটা তারা এখনো দখল করেনি, কমপক্ষে যতক্ষণ না আপনার দল সুবিধা নিতে পারে। অন্যদিকে যদি আপনার দল শুরুতেই সুবিধা নিতে পারে তাহলে বুদ্ধিমানের কাজ হবে আক্রমণাত্মকভাবে সেই সব জোনের দিকে খেলতে যেগুলো আপনি এখনো দখল করেননি, যতক্ষণ না আপনি নিশ্চিত হন যে আপনি সহজেই পিছু হটে অন্য কোনো জোনে যেতে পারবেন যেটা আপনার পুনরুজ্জীবন পয়েন্টের কাছাকাছি। এখন যখন আপনি একটাই জোন আছে এমন ম্যাপে খেলেন তখন আমি প্রায় দেখি খেলোয়াড়রা মারা যায় এবং একের পর এক আবার দৌড়ে সেই জোনে চলে যায়, যার ফলে শেষ পর্যন্ত তারা 3 জনের বিপক্ষে একজন হয়ে পড়ে এবং আবারও মারা যায়। যদি আপনার টিম মারা যাচ্ছে তাহলে একে একে সবাই মারা যাওয়ার চেয়ে বরং অপেক্ষা করা অনেক ভালো, যতক্ষণ না আপনার কাছে যথেষ্ট সময় আছে পুরো টিম একসাথে জড়ো হওয়ার জন্য, যাতে প্রতিপক্ষ আসলে জোনের নিয়ন্ত্রণ নিতে না পারে। এখন ব্রাকেজ মোডে আপনার লক্ষ্য হচ্ছে শত্রুদের সিন্দুকের কাছে যতটা সম্ভব বেশি সময় বেঁচে থাকা। অবশ্যই আপনি যতটা সম্ভব আক্রমণ করতে চাইবেন এবং শত্রুদের ব্রলারদের চেয়ে সিন্দুক আক্রমণ করাকেই অগ্রাধিকার দেওয়া ভালো। কিন্তু আক্রমণ করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শত্রুদের সিন্দুকের কাছে বেঁচে থাকা, কারণ এতে প্রতিপক্ষ দলকে বাধ্য হয়ে ডিফেন্স করতে হয়। আর যদি তারা ডিফেন্সে থাকে তাহলে শুধু তারা আপনার সিন্দুক আক্রমণ করতে পারে না, বরং এতে আপনার টিমমেটদেরও আক্রমণে আপনার সঙ্গে যোগ দেওয়ার সময় পাওয়া যায়। এছাড়াও ব্রাকেজ মোডে সম্ভব হলে কম ডিপিএস ড্যামেজ পার সেকেন্ড আছে এমন ব্রলারদের যাদের সুপার নেই তাদের সঙ্গে মুখোমুখি হওয়া এড়িয়ে চলুন। আমি এখানে নিটা বা জেসির মতো ব্রলারদের কথা বলছি। এরা ব্রাকেজ মোডে খুবই জনপ্রিয় পছন্দ, কিন্তু যদি আপনি তাদের আপনার উপর সুপার চার্জ করতে না দেন তাহলে তারা অনেক প্রতিযোগিতামূলক অপশনের তুলনায় কার্যত অকার্যকর হয়ে যায়। অনেক পরিস্থিতিতে এই ধরনের ব্রলারদের আপনার সিন্দুকের কাছে উপেক্ষা করা যায় যতক্ষণ না আপনি তাদের সুপার চার্জ করার সুযোগ দেন। এখন ব্রল বলে যদি আপনার কাছে বল থাকে এবং আপনি শট নিতে যাচ্ছেন যখন কেউ ডিফেন্ড করছে তাহলে আপনি অনেক বেশি গোল করতে পারবেন যদি আপনি একদিকে চলেন এবং বিপরীত দিকে অর্থাৎ গোলের দিকে নিশানা করেন। খেলোয়াড়রা সাধারণত পায়ের মুভমেন্ট পড়ে ফেলে, আর এ কারণেই বিপরীত দিকে নিশানা করা বেশিরভাগ সময় এত ভালো কাজ করে। ব্রল বলেও গোল করার ব্যাপারে সত্যি নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্ড কন্ট্রোলে মনোযোগ দিন। আপনি সত্যিই গোল করার সুযোগ না পাওয়া পর্যন্ত বলটা নিজের কাছে বা আপনার টিমমেটদের কাছে রাখুন, কিন্তু আপনার দল সঠিক সুযোগ তৈরি না করা পর্যন্ত বলটা নিয়ে এগিয়ে যাবেন না। আর একটি বোনাস টিপস, শত্রুদের কাছে বল শট দেওয়ার চেষ্টা করবেন না, কারণ তারা বলটা কোনায় পাঠিয়ে দিতে পারে, এতে আপনার জন্য বলটা পাওয়া কঠিন হয়ে যাবে। আরেকটা টিপস যেটা হয়তো সবার কাছে স্পষ্ট মনে হতে পারে সেটা হলো ব্রল বলে সবসময় গোল করার সুযোগ খুঁজে বের করা। অনেক সময় খেলোয়াড়রা একে অপরের সঙ্গে ডুয়েলে এতটাই মগ্ন থাকে যে তারা বুঝতেই পারে না আসলে গোল করার একটা সুযোগ আছে। এটা বিশেষভাবে সত্যি প্রতিযোগিতামূলক ম্যাচগুলোতে, যেখানে খেলোয়াড়রা সাধারণত গোল করার আগে শত্রুদের এলিমিনেট করার চেষ্টা করে। কিন্তু অনেক সময় প্রতিপক্ষরা ঠিকমতো পজিশন নেয় না এবং তখন আপনি গোল করতে পারেন, এমনকি 3 জনই জীবিত থাকলেও। তাই আপনার টিমমেট যদি পাস দেওয়ার জন্য সামনে যায় বা আপনি নিজেই দ্রুত বল নিয়ে গোল করতে পারেন তাহলে সবসময় লক্ষ্য রাখুন মূল উদ্দেশ্যের দিকে। অন্যদিকে নিচু ট্রফিতে ঠিক উল্টোটা ঘটে। খেলোয়াড়রা এতটাই গোল করার দিকে মনোযোগী থাকে যে তারা প্রতিপক্ষের ডিফেন্স এলিমিনেট করার আগেই গোল করার চেষ্টা করে। অধিকাংশ সময় গোল করার আগে শত্রু টিমকে এলিমিনেট করাই ভালো, তবে বুঝতেই পারছেন সবসময় সতর্ক থাকতে হবে। এখন প্রাইম মোডে যতটা সম্ভব দেরি করে ঝুঁকিপূর্ণ কাজগুলো করা ভালো। অন্যভাবে বললে শত্রুদের আক্রমণ করবেন না যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন যে তাদের এলিমিনেট করতে পারবেন, অথবা ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করুন। প্রায় সব প্রতিযোগিতামূলক প্রাইম ম্যাচই একদম শেষ পর্যন্ত খুবই টানটান থাকে। যদি কাউন্টডাউন শুরু হলে আপনি হারতে শুরু করেন তাহলে আপনাকে হয়তো খুব আক্রমণাত্মক হতে হবে এবং সবকিছু বাজি রেখে ঝুঁকি নিতে হবে। কিন্তু মনে রাখবেন প্রাইম ম্যাচগুলো 1 সেকেন্ডেরও কম সময়ে যে কোনো দিকেই ঘুরে যেতে পারে। তাই সম্ভব হলে আপনার টিমমেটদের জন্য অপেক্ষা করুন এবং একদমই প্রয়োজন না হলে নিজেকে বেশি ঝুঁকিতে ফেলবেন না। এই অ্যাসাসিন ধরনের অনেক ব্রলারই প্রাইম মোডে তখনই কার্যকরী যখন আপনি পুরো ম্যাচ জুড়ে ধৈর্য ধরে থাকেন। টিপস 22, যদি মনে হয় আপনার টিম স্পন জোনে আটকে গেছে তাহলে এর কারণ হচ্ছে আপনারা একসাথে কাজ করছেন না।
আপনি যদি প্রতিপক্ষ দলের একজন ব্রলারকেও এলিমিনেট করতে পারেন তাহলে তারা আপনাদের আটকে রাখতে অনেক বেশি সমস্যায় পড়বে। আপনাদের যা করা উচিত তা হলো আপনার দলের 3 জন খেলোয়াড় মিলে একসাথে একটি নির্দিষ্ট শত্রু ব্রলারকে টার্গেট করুন যতক্ষণ না সে এলিমিনেট হয় বা পিছু হটতে বাধ্য হয়। জেম গ্র্যাব মোডে একবার আপনার দল 10টি জেম পেয়ে গেলে যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে ম্যাপের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করুন। কাউন্টডাউন শুরু হলে অনেক খেলোয়াড় স্বাভাবিকভাবেই নিজেদের রিস্পন এলাকায় ফিরে যেতে চাইবে, কারণ সেটাই সবচেয়ে নিরাপদ জায়গা, কিন্তু এই 15 সেকেন্ডে অনেক কিছু ঘটতে পারে। আপনি যদি খুব দ্রুত স্পনে ফিরে যান তাহলে প্রতিপক্ষের কাছে ম্যাপের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার ঝুঁকি থাকে এবং আপনার দল একসাথে কোনায় আটকে যেতে পারে, এতে শত্রুরা সহজেই ফিরে আসতে পারে। অনেক জেমস বা বড় পুরস্কার থাকা গুরুত্বপূর্ণ কোনো টিমমেটকে রক্ষা করতে হলে প্রায় আক্রমণাত্মকভাবে খেলা ভালো। আপনার মৃত্যু যদি প্রতিপক্ষের কোনো সুবিধা না দেয় তাহলে সতীর্থের পাশে পেছনে থেকে থাকার চেয়ে আক্রমণাত্মক হওয়াই ভালো। এতে শুধু আপনার পুরো টিম একসাথে এলিমিনেট হওয়ার ঝুঁকি কমে না, বরং শত্রুদেরও আপনার রিস্পন জোনে পৌঁছাতে বেশি সময় লাগে। টিপস 25, দূরত্ব বজায় রাখা শিখুন। প্রতিযোগিতামূলক ম্যাচে প্রতিটি ব্রলারের রেঞ্জ ভালোভাবে জানা প্রায় অপরিহার্য। সঠিক সময়ে ম্যাপের উপর নিচে নড়াচড়া করে এবং আপনার রেঞ্জের একদম শেষ প্রান্ত থেকে শত্রুদের আঘাত করার চেষ্টা করলে আপনি এমন প্রতিপক্ষকেও হিট করতে পারবেন যাদের রেঞ্জ আপনার চেয়ে বেশি, তবু আপনি তাদের রেঞ্জের বাইরে থাকবেন। রেঞ্জের একদম শেষ প্রান্তে শত্রুদের আঘাত করার চেষ্টা করলে হয়তো আপনি কিছু শট মিস করবেন, কিন্তু এতে যদি আপনি তাদের রেঞ্জের বাইরে থাকতে পারেন তাহলে সেটা অবশ্যই লাভজনক। টিপস 26, শত্রুদের আগে তাদের পোষা প্রাণী বা ফ্যামিলিয়ারদের নির্মূল করাকে অগ্রাধিকার দিন। যদিও শত্রু যেসব ফ্যামিলিয়ার ডাকে, যেমন মিটার ভাল্লুক বা জেসি টাওয়ার, সেগুলো নিজেরা জীবন পুনরুদ্ধার করতে পারে, তবুও এগুলো খুব সহজ টার্গেট। আর যত দ্রুত আপনি এগুলো থেকে মুক্তি পাবেন শত্রুরা তত কম সুবিধা পাবে। মিস্টার পির সুপার বা স্টুর স্পিড জোন গ্যাজেটের মতো কিছু উপাদান কখনো কখনো শত্রুর স্পন জোনের একদম কাছাকাছি স্থাপন করা হয়, তাই এই ধরনের ক্ষেত্রে সেগুলো ধ্বংস করা সবসময় অগ্রাধিকার নয়, কিন্তু যেসব কিছু যুক্তিসঙ্গত দূরত্বে আছে সেগুলো যত দ্রুত সম্ভব নির্মূল করা উচিত। এখন পাওয়ার লিগে সিলেকশনের জন্য একটি পরামর্শ। যখন আপনি ব্রাউলার বাছাই করবেন তখন শুধু প্রতিপক্ষ দলকে কন্ট্রোল করে এমন ব্রাউলার নেওয়ার চেষ্টা করবেন না, বরং এমন ব্রাউলারও বেছে নিন যারা আপনার নিজের দলের ব্রাউলারদের সঙ্গে ভালোভাবে মানিয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি কোনো টিমমেট এমন ব্রাউলার নেয় যাদের দেয়াল ভাঙার প্রবণতা আছে, যেমন ব্রোক বা গ্রিফ, তাহলে ভালো হয় এমন ব্রাউলার বেছে নেওয়া যারা খোলা ম্যাপে ভালো খেলে, যেমন স্পাইক বা বি। আরেকটা উদাহরণ, যদি কোনো টিমমেট এমন ম্যাপে রোজা বেছে নেয় যেখানে অনেক ঝোপঝাড় আছে, তাহলে এমন ব্রাউলার নেওয়া এড়ানো ভালো যাদের কারণে তার ঝোপঝাড় নষ্ট হয়ে যেতে পারে। পাওয়ার লিগে ব্রাউলার বাছাই করার সময় আরেকটা টিপস, যখন আপনি টিমমেটদের ব্রাউলার সাজেস্ট করবেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সবচেয়ে উচ্চ লেভেলের ব্রাউলারটাই সাজেস্ট করা ভালো। আমি নিশ্চিত যেসব ব্রাউলার নিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেগুলো দিয়ে খেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মেটাতে যেসব ব্রাউলার সেরা সেগুলো বেছে নেওয়ার চেয়ে। যদি কোনো টিমমেটের কাছে কোনো ব্রাউলার উচ্চ লেভেলের থাকে তাহলে খুব সম্ভবত সে ওই ব্রাউলার দিয়ে অনেক খেলেছে, তাই আপনি শুধু পাওয়ারের সুবিধা পাচ্ছেন না, বরং তারা ওই ব্রাউলার নিয়ে পরিচিত থাকার কারণে আরও ভালো খেলবে বলেও সম্ভাবনা রয়েছে। টিপস 29, আবার লড়াইয়ে ফেরার আগে চেষ্টা করুন পুরোপুরি সুস্থ হয়ে নিতে। অনেক পরিস্থিতিতে আপনি আশ্রয়ে গিয়ে কিছুটা হেলথ রিকভার করতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে পুরোপুরি হেলথ ফিরে না পেয়েই আবার গুলি চালানো শুরু করে। আপনার সব হেলথ পয়েন্ট থাকলে একে একে ডুয়েলে জেতা সবচেয়ে ভালো সুযোগ আপনারই থাকে, তাই যতটা সম্ভব সুস্থ থাকার চেষ্টা করুন। এবং শেষ পর্যন্ত টিপস 30, আপনার টিমের একজন মাত্র সতীর্থ মারা গেলেও আপনাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পেছনে থেকে খেলতে হবে, যদি না কোনো কারণে ম্যাচের শেষ দিকে আপনি কার্ডের নিয়ন্ত্রণ হারাতে একদমই না পারেন। যে কোনো গেম মোডেই 2 বনাম 3 জন হলে সেটা বড় ধরনের অসুবিধা, আর যেসব পরিস্থিতি নিরাপদ মনে হয় সেগুলোও দ্রুত খারাপ হয়ে যেতে পারে যদি আপনার একজন সতীর্থ কম থাকে। এই ছিল সব।